23 দিনের আলোচনা 19টি বিষয়ের 17টিতে একমত দলগুলো জানালেন আলী রিয়াজ। জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়ার লক্ষ্য এখন। ইতিমধ্যে জাতীয় সনদের যে খসড়া দেওয়া হয়েছে সে বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত পাওয়া গেছে, সেটি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে তাদের কাছে পৌঁছে দেব এবং তারই ভিত্তিতে আমরা আশা করছি যে জাতীয় সনদের স্বাক্ষরের ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারব। ফ্যাসিবাদের বিরুদ্ধে নারীদের সজাগ থাকার আহ্বান তারেক রহমানের। ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে 50 লাখ ফ্যামিলি কার্ড চালুর ঘোষণা। ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা তাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। কিছুদিনের মধ্যে নির্বাচনের ঘোষণা আসবে জানালেন আসিফ নজরুল। ঘোষিত সময়ের একটা দিনও দেরি হবে না বললেন প্রেস সচিব। প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা, জয় পুতুল সহ 27 জনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর নির্দেশ। 11 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণ। হবিগঞ্জের শাহাজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে। পুরো জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এবং ভারত রাশিয়া তাদের মৃত অর্থনীতি নিয়ে ডুবে মরবে মন্তব্য ট্রাম্পের। রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বন্ধ করেছে নয়াদিল্লির ব্যবসায়ীরা। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ রাতে সাথে আছি আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। 23 দিনের আলোচনায় 19টি বিষয়ের মধ্যে 17টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। কিছু বিষয় নিয়ে রয়েছে নোট অব ডিসেন্ট, এমনটি জানিয়েছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দল ও ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের সমাপনী বৈঠক শেষে তিনি কথা জানান। বলেন, রাষ্ট্রীয় মূলনীতির প্রশ্নে কিছু রাজনৈতিক দল ওয়ার্কআউট করেছে ও আলোচনা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। এখন কমিশনের কাজ জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়া। কয়েকদিনের মধ্যে জাতীয় সনদের পূর্ণাঙ্গ রূপ দেওয়া হবে বলেও জানান তিনি। 19টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। সকলকে সমন্বিত করে সকলের সাথে এই বিষয়ে পথ পদ্ধতি নিয়ে আলাপ আলোচনায় আমরা অংশ নেব। তার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে জাতীয় সনদটার পূর্ণাঙ্গ রূপ দেয়া। সংস্কারের আইনি ভিত্তি না থাকলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদের মতে, জন আকাঙ্ক্ষার বৈধতাতে হচ্ছে জুলাই সনদ। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। 5 মিনিট সময় আছে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 23তম বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিল সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, সংসদে উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি। বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঐকমত্যের বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার তাগিদ দেন। আমরা অনুঘটকের কাজ করব, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। এদিন সরকারি কর্ম কমিশনের নিয়োগ সহ 4 সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া, সাংবিধানিক কাঠামোতে নিয়ে আসার প্রস্তাব, রাষ্ট্রপতি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে নোট অব ডিসেন্ট সহ ঐকমত্য গ্রহণ করে কমিশন। পরে এ নিয়ে মতামত দেয় রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের মানুষেরা এক দল দুই দল তাদের মধ্য দিয়ে পরিচালিত না হওয়ার জায়গা থেকে আমরা অনেকগুলো দল তাদের সন্নিবেশের মধ্য দিয়ে দেশটা পরিচালিত হবে। গণতন্ত্রের একটা অবাধ চর্চা হবে। আমরা একটা ডায়ালগ নির্ভর, আমরা একটা পলিসি নির্ভর একটা দেশ আমরা বিনির্মাণ করতে পারবো। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকেই উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের কথা আমরা বলেছি। জামায়াতের নায়েবে আমির হুঁশিয়ারি দেন, সংস্কার নিয়ে আলোচনার আইনি ভিত্তি না এলে আইনের দ্বারস্থ হবেন তারা। এটা সরকারের দায়িত্ব, কমিশনের দায়িত্ব, কারণ এটা তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ যে তারা একটা রিফর্মস করবে বাংলাদেশে। সুতরাং আমরা আশা করি তারা তাদের ওয়াদা বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগী হবেন। তো এইটাই তো আর একটা বিষয়, ওয়াদার পক্ষের কথা।
যারা ওয়াদা করছে আমরা রিফর্ম করব এই গভর্নমেন্ট, তারাও যদি আইনি ভিত্তি না দেয় তাহলে তো ওয়াদা ভঙ্গ শুরু হয়ে গেল। তো এখনই যত শুরু হয়ে যায় ভবিষ্যতে তো এটা অগ্রসর হতে থাকিবে, এবং অতীত আমাদের তাই বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি জনগণের আকাঙ্ক্ষা। জুলাই ঘোষণাপত্র সংবিধানে সংযোজন করার কথাও জানান তিনি। এই ঘোষণাপত্রের সাংবিধানিক এবং রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা দেবো। কোথায় দেবো বলেছি, চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব। গণ অভ্যুত্থানকে আইন মেনে হয়েছে? গণ অভ্যুত্থানের কোনো লিগ্যালিটি আছে, কনস্টিটিউশনালিটি আছে? বাট সুপ্রিম ডক্ট্রিন হচ্ছে কি? এটা হচ্ছে লেজিটিমেট এক্সপেকটেশন অফ দি পিপল, এটাই সার্বভৌম এখতিয়ার। সুতরাং আমাদের যে সম্মতি, এর উপরে কোনো আইনি ভিত্তি হতে পারে না। ঐকমত্য কমিশনের এ পর্বের আলোচনা শেষ করে সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে ফের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসার ইঙ্গিত দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। একটিবা যে চোখ দিয়ে বাংলাদেশ দেখে, সেই বাংলাদেশ করতে হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি ইনসাফভিত্তিক মানবিক বাংলাদেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রথম পর্যায়ে 50 লাখ প্রান্তিক পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। নারীর চোখে জ্বলুক স্বাধীনতার প্রদীপ, তবে সেই নারীর চোখেই আজ স্বজন হারানোর কান্না। জুলাই অভ্যুত্থানে কেউ হারিয়েছে স্বামীকে, কেউ তার সন্তানকে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে নারীদের অবদান শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে শহীদ হওয়া পরিবারের নারী সদস্যরা হারানো স্বজনদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আসলে স্বামী ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নেই মেয়েদের। আসলে আমরা প্রত্যেকটা শহীদ পরিবার বিচার চাই, সুস্থ বিচার চাই। আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নারীরা শুধু সুসন্তানই করবে না, দেশ গঠনেও ভূমিকা রাখবে। বাংলাদেশে আমরা যে জবাবদিহিমূলক সরকার দেখতে পাচ্ছি, সেই সরকার গঠনে আমাদের বোনদের সবার দায়িত্ব। কাজে আগামীতে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা মায়েদের প্রতিনিধি দেখব। আর একই আলোচনা সভায় শুরু থেকেই ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আলোচনা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রায় 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের রায় রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পরিবারের নারী প্রধানের নামে কিন্তু আমরা ফ্যামিলি কার্ডটি আমরা ইস্যু করব। এই সময় তিনি ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানহানি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে জুলাই শহীদের স্মরণে মার্চ ফর জাস্টিসের স্মরণ সভায় একথা বলেন তিনি। বলেন, ঐক্যবদ্ধ না থাকলে ফের ১/১১-র মতো ঘটনা অসম্ভব কিছু হবে না। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় মৌলিক সংস্কারগুলো শেষ করে ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। ফাহিম ইউসুফের রিপোর্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান ক্ষুণ্ণ হতে পারে। বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টে জুলাই শহীদের স্মরণে মার্চ ফর জাস্টিসের স্মরণ সভায় এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই স্বপ্নের দিকে আমরা যেতে চাই। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় মির্জা ফখরুল ইসলাম বলেন, ঐক্যবদ্ধ না থাকলে আবারও ১/১১ ঘটা অসম্ভব কিছু নয়। ফেব্রুয়ারি শুড বি দ্য ডেডলাইন। এর পরে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান, সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে যদি ১/১১ মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিস্ট আমলে নির্যাতিত ও দেশবরেণ্য সাংবাদিকদের দেয়া হয় সম্মাননা।
এতে মির্জা ফখরুল ইসলাম বলেন, রাজনৈতিক দলগুলো কাদা ছোড়াছুড়ি করবে, এটাই স্বাভাবিক, তবে মাত্রা ছাড়ালে বাড়বে তিক্ততা। গণতন্ত্রের কাদা ছোড়াছুড়ি হবে, অনেক অনেক কথা আসবে, কিন্তু একটা সীমা থাকা দরকার। তা নাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটা তিক্ততা সৃষ্টি হয়, যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে। এ সময় প্রেসক্লাব চত্বরে বৃক্ষরোপণ এবং জুলাই অভ্যুত্থানে ফটো সাংবাদিকদের তোলা ছবির প্রদর্শনী উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কিছুদিনের মধ্যেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান, ইতিহাসের সেরা নির্বাচন করতে চায় অন্তর্বর্তী সরকার। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা জানান প্রধান উপদেষ্টা। এখন নির্বাচনী আলোচনায় সরগরম পুরো দেশ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে বিএসআরএফ সংলাপে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আগামী ৫-৬ দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, যা কিছু হোক নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ৫-৬টা দিনে আমরা বুঝবো যে আমরা সামনে কোথায় যাচ্ছি। বাট একটা বিষয় আপনি নিশ্চিত থাকেন, ইলেকশন দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যেই সময় বলেছেন তার থেকে একটা দিন দেরি হবে না। উনি প্রথমে বলেছিলেন যে এটা এপ্রিলের ফার্স্ট 15 ডের মধ্যে হবে। পরবর্তীতে আমরা লন্ডনে বলেছি যে এটা যদি অনেকগুলো সংস্কার হয় এবং ট্রায়ালের কাজগুলো এগিয়ে যায়, সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। পরে নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সুষ্ঠু করতে কাজ চলছে জানিয়ে তিনি বলেন, কিছুদিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হবে। নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। আইন মন্ত্রণালয় গেল 1 বছরে 15,000-এরও বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে বলে জানান আইন উপদেষ্টা। চাপ কমে, মানুষের হয়রানি কমে, মানুষের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। হবিগঞ্জের শাহাজিবাজার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের গ্রিড উপকেন্দ্রে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় সারা হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দের পর উপকেন্দ্র থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। পরে আস্তে আস্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় নেতৃত্ব দানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি বাসার সন্ধান পেয়েছে পুলিশ। রাজধানীর বাড্ডায় বাসাটিতে অভিযান চালিয়ে আরও 2,98,000 টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। এর আগে গত 29 জুলাই রিয়াদের নাখালপাড়া বাসায় অভিযান চালিয়ে 4টি চেক উদ্ধার করে পুলিশ, যা ছিল মোট 2 কোটি টাকার চেক। চেক 4টি রংপুর 6 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছ থেকে নেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চেক প্রদানকারী ট্রেড জোনের স্বত্বাধিকারী আবুল কালাম আজাদের সই রয়েছে। সমন্বয়ক পরিচয়ে মতিঝিলে একটি বেসরকারি ভবন দখলের চেষ্টায় বাধা দেয় থানায় গিয়ে পুলিশের ওপর চড়াও হয় 3 যুবক। কেন পুলিশ পাঠালো তার জবাব চায় থানার ওসির কাছে।
পুলিশের কাছে বাধা ও অসদাচরণের দায়ে মহসিন রেজা, রিমন খান ও রায়হান কবিরকে আটক করে পুলিশ। পরে দ্রুত বিচার আইনে আদালতে পাঠায় পুলিশ। ডিএমপি মুখপাত্র বলেছেন, পুলিশের মনোবল ভেঙে বাণিজ্যিক ভবনটি দখলের পায়তারা করেছিল এই 3 যুবক। হাসান আল মাহমুদের রিপোর্ট। মতিঝিলের বাণিজ্যিক ভবনটিতে সমন্বয়ক পরিচয় অবৈধভাবে দখল করতে যান মহসিন রেজা, রিমন খান, রায়হান কবির সহ 30-35 জনের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ গেলে ক্ষিপ্ত হন তারা। কেন সেখানে পুলিশ পাঠালো সেই কৈফিয়ত চাইতে রাতে থানায় গেলে গ্রেপ্তার করে পুলিশ। বাণিজ্যিক ভবন মতিঝিলে, ওখানে কয়েকটা ব্যাংকের অফিস আছে, একটা পত্রিকা অফিস রয়েছে। ওখানে তাদের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ কেন গিয়েছিল সে ব্যাপারে তাদের থানা পুলিশের কাছে কৈফিয়ত দাবি করে এবং নানা ধরনের ভয়ভীতি এবং হইহুল্লোড় সৃষ্টি করে। এর প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে থানার অভ্যন্তর থেকে 3 জনকে গ্রেফতার করে মহসিন, রিমন, রায়হান নামে। মামলার এজাহার সূত্রে জানা যায়, থানার ওসির কক্ষে গিয়ে গালমন্দ করে হুমকি দেয়া হয় পুলিশকে। এর আগে মার্চ মাসে গুলশানে ভবন দখলে বাধা দিলে গুলশান থানায় গিয়ে হুমকি দেন মহসিন রেজা। আটক 3 আসামি সহ অজ্ঞাত 30-40 জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে বলে জানান ডিএমপির মুখপাত্র। ইতিমধ্যে এই 3 জন যারা পুলিশের হাতে আটক হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে দ্রুত বিচার আইনে। এই বিষয়টা আমরা তদন্ত করে দেখছি, তারা কি উদ্দেশ্যে কেন পুলিশকে এরকম ভয়ভীতি বা হুমকি দামকি প্রদর্শন করেছিল এবং তাদের উদ্দেশ্যটা কি, এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি। পরে বিকেলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিশেষ কোনো রাজনৈতিক দলের প্রতি সেনাবাহিনীর আলাদা কোনো নজর নেই। গোপালগঞ্জে এনসিপি নেতাদের জীবননাশের হুমকি থাকায় তাদের সহযোগিতা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল, স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় সারা দেশে নিরাপত্তা জোরদার, অপরাধ দমন এবং জনস্বার্থে পরিচালিত সেনাবাহিনীর অভিযানের নানা দিক তুলে ধরেন তিনি। শাহাদাত নিশাতের রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল, স্টাফ কর্নেল শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে উঠে আসে চাঁদাবাজির প্রসঙ্গ। এই সময় তিনি জানান, সব আইন শৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলেই কমবে চাঁদাবাজির মতো অপরাধ। এগুলো আসলে নিয়ন্ত্রণের জন্য যে আইন শৃঙ্খলা এজেন্সিগুলো যাদের সর্বাগ্রে দায়িত্ব পালন করার কথা বা দরকার, তারা যদি ইফেক্টিভ হয় তাহলে এটা আরও কমে আসবে বলে আমরা বিশ্বাস করি। সাথে সাথে আমাদের যে আভিযানিক দায়িত্ব রয়েছে সেটা আমরা সর্বদা পালন করছি। আইন শৃঙ্খলা বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে গোপালগঞ্জে এনসিপিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়ার বিষয়টি। তবে এ নিয়ে তিনি জানান, বিশেষ কোনো দলের প্রতি আলাদা কোনো নজর নেই সেনাবাহিনীর। গোপালগঞ্জে সমাবেশে জীবননাশের হুমকি থাকায় আইনশৃঙ্খলা বাহিনী বল প্রয়োগ করলেও প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করেনি সেনাবাহিনী। আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পাটকেল নিক্ষেপে শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবননাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আপনার আইনশৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে বা করতে বাধ্য হয়েছে। এখানে প্রাণঘাতী কোনো অস্ত্রের ব্যবহার করা হয়নি। পার্বত্য অঞ্চলে সন্ত্রাসীদের সংঘাত ইস্যুতেও তুলে ধরেন সেনাবাহিনীর অবস্থান। অভিযানের কারণে বা আপনার আভিযানিক কারণে যদি কোনো অতিরিক্ত ক্যাম্প এস্টাবলিশ করতে হয়, তাহলে আমরা টিওবি, টেম্পোরারি অপারেটিং বেস করে সেইখান থেকে আমরা আমাদের আভিযানিক কার্যক্রমগুলো পরিচালনা করছি এবং এতে আমাদের অভিযানের বা আভিযানিক কার্যক্রমের কোনো সমস্যা হচ্ছে না। সেনাবাহিনীর মেজর সাদিক আওয়ামী লীগের লোকজনকে প্রশিক্ষণ দিচ্ছে এমন প্রশ্নের জবাবে সেনাবাহিনীর এই কর্মকর্তা জানান, মেজর সাদিকের বিষয়ে অবগত আছে সেনাবাহিনী। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। 24-এর গণ অভ্যুত্থানে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সফল করা পক্ষগুলোই এবার জড়িয়েছে আন্দোলনে কার কি ভূমিকা ছিল সেই দ্বন্দ্বে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে দাবি করেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না।
একই পোস্টে নাহিদ লিখেছেন, ২৪-এর ২ আগস্ট রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। এই পোস্টের প্রতিক্রিয়া সাদিক কায়েম জানিয়েছেন, জুলাই নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া হবে না। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ২৪-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা রূপ নেয় গণ আন্দোলনে। আন্দোলনের তীব্রতায় পতন হয় দীর্ঘ ১.৫ দশকের আওয়ামী দুঃশাসনের। সেই সময় কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সফল করা পক্ষগুলোই এবার জড়িয়েছে কার কি ভূমিকা ছিল সেই দ্বন্দ্বে। বৃহস্পতিবার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা, যেখানে নাহিদ ইসলাম দাবি করেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন না, কিন্তু ৫ আগস্টের পর তিনি সমন্বয়ক পরিচয় ব্যবহার করেছেন। একই পোস্টে নাহিদ ইসলাম লেখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় সরকারের কোনো প্রস্তাব ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি, তারা অন্য মাধ্যমে এই প্রস্তাব পেয়েছিলেন। এই বক্তব্য সত্য নয়। একই পোস্টে নাহিদ অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রসঙ্গও টানেন। পোস্টে নাহিদ লিখেছেন, ২০২৪ সালের ২ আগস্ট রাতে জুলকারনাইন সায়েররা একটি আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল। সায়েরগং ৫ আগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব দাঁড় করাতে, সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে। নাহিদ ইসলামের পোস্টের পাল্টা প্রতিক্রিয়ায় আন্দোলনের অন্যতম মুখ ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম বলেন, ইতিহাস বিকৃতির চেষ্টা হচ্ছে। এদিকে সম্প্রতি গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার রিয়াদ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের শেল্টারে থাকার বিষয়টি জানতেন বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজুকের প্লট দুর্নীতির ৬ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ২৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ১১ ও ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করেন বিচারক। দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন অভিযুক্তরা। ইউসুফ ভুঁইয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নাইম আফসান। রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হয়েও রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম বহির্ভূত ৬০ কাঠা প্লট নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের লোকজন। এই অভিযোগে গেল ১৪ জানুয়ারি তাদের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। তদন্ত শেষে ১০ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে সংস্থাটি। মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তাদের পরিবারের সদস্যদের ৬ জুলাই আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও চার্জ গঠনের আদেশ দেন বিচারক। এর মধ্য দিয়ে শুরু হয় বিচার প্রক্রিয়া। ৩ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো এবং আমরা আগামী ৮ তারিখ বাদীর সাক্ষী নেব। বাদীর সাক্ষী নেওয়ার পর অন্যান্য সাক্ষী নিয়ে দ্রুতই আমরা এই মামলাটা রায় ইনশাল্লাহ আমরা গ্রহণ করবো দুদকের পক্ষে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনার সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ড হবে বলে জানান দুদকের কৌশলী। কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ যাবজ্জীবন আর তার নিচে ৭ বছর, ১০ বছর, ৩ বছর, ৪ বছর আছে, যে এখানে সেই সুযোগ নেই, আইনগত কোনো সুযোগ নেই, তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলায় ১১ আগস্ট এবং শেখ রেহানা পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলায় ১৩ আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করে আদালত। রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট ২৭ জন। এই ২৭ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ তারিখে ৫ নম্বর কোর্টে, বিশেষ জজ আদালত ৫-এ এবং ১৩ তারিখে বিশেষ জজ আদালত ৪-এ, এই ৩টা মামলা এই ৪-এ এবং ৩টা মামলা ৫ নম্বর কোর্টে ২টা তারিখে বাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। এ মামলায় মৃত্যুদণ্ডের বিধান না থাকায় স্টেট ডিফেন্সের সুযোগ পাচ্ছেন না পলাতক আসামিরা। এ কারণে তাদের পক্ষে আদালতে কোনো আইনজীবীও ছিলেন না। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ১৩ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 সদস্যের বেঞ্চে শুনানি শেষে এই কথা জানান আসামি পক্ষের আইনজীবী SM শাহজাহান। বলেন, এ মামলায় অভিযুক্তদের রিমান্ডে নিয়ে টর্চার করে স্বীকারোক্তি নেওয়া হয় বিগত সরকারের আমলে। এ সময় টানা 25 থেকে 420 দিন পর্যন্ত বিশেষ সেলে রেখে টর্চার করে স্বীকারোক্তি নেয়ার কথা জানিয়েছে উপস্থিত আইনজীবীরা। আরও বলেন, এর মাধ্যমে বিগত সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। শেখ হাসিনা ও তার পরিবারের প্রতিহিংসার কারণে এ মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়। এই মাসের 13 তারিখে ফার্দার আর্গুমেন্টের জন্য, এবং এটা অনারেবল চিফ জাস্টিস সাহেব বললেন রাষ্ট্রপক্ষকে যে আপনারা ওই দিন বাকি যা আছে এই আর্গুমেন্ট আপনারা প্রেস করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে শুধুমাত্র শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত রাজনৈতিক জিঘাংসা এবং প্রতিহিংসার কারণে তাকে এই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে যে কয়টা বিচার বিভাগকে ব্যবহার করে যে কয়টা অন্যায় অবিচার দুনিয়াতে করা হয়েছে, 21শে আগস্টের মামলা হলো তার একটি ক্লাসিক এক্সাম্পল। দেশের নিবন্ধিত 50টি রাজনৈতিক দলের মধ্যে নির্ধারিত সময়ে 29টি দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। সময় বাড়ানোর জন্য আবেদন করেছে 10টি দল, আর হিসাব জমা দেয়নি 11টি দল। নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আয় ব্যয়ের হিসাব দেওয়ার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার। নিবন্ধিত সব দলের কাছে হিসাব চাইলেও আওয়ামী লীগের কাছে আয় ব্যয়ের হিসাব চায়নি ইসি জানায়, বিএনপি, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ 29টি দল আয় ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আবেদনের প্রেক্ষিতে 10টি দলের সময় বাড়ানো হয়েছে। রাজনৈতিক দল নিবন্ধন শর্ত অনুযায়ী প্রতি বছর 31 জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয় ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয়। পরপর 3 বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারত ও রাশিয়া তাদের মৃত অর্থনীতি নিয়ে ডুবে মরবে। বুধবার দিল্লির রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়ে এ মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে দ্বিপাক্ষিক আলোচনায় শুল্ক আরোপ নিয়ে সমাধানে পৌঁছানোর প্রত্যাশা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে রাশিয়া থেকে অপরিশোধিত তেল ক্রয় বন্ধ করে দিয়েছে ভারতের রাষ্ট্রায়ত্ত একাধিক প্রতিষ্ঠান। নীরব দাসের রিপোর্ট। পারস্পরিক শুল্ক আরোপের চাপে তলানিতে গিয়ে ঠেকেছে যুক্তরাষ্ট্র ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দফায় দফায় বাণিজ্য নিয়ে আলোচনায় বসেও সমাধানে পৌঁছাতে পারেনি দুদেশ, বরং বাড়ছে অস্থিরতা। ওয়াশিংটন ভারতের বাজারে মার্কিন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দাবি জানিয়ে আসছে, তবে কৃষক ও ব্যবসায়ীদের কথা মাথায় রেখে ছাড় দিতে রাজি নয় দিল্লি। এতে ভারতের রপ্তানি পণ্যে 25% শুল্ক আরোপ করে তা 1 আগস্ট থেকে কার্যকরের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের সঙ্গে বাণিজ্যে আমাদের প্রচুর ঘাটতি রয়েছে, সেগুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে। মোদি আমার বন্ধু, কিন্তু তারা আমাদের পণ্যে সবচেয়ে বেশি শুল্ক আরোপ করেছে। 1 আগস্ট দেশটির জন্য বড় দিন। এছাড়া ভারত, রাশিয়া, চীনের সমন্বয়ে গঠিত 10 দেশের অর্থনৈতিক জোট ব্রিক্স মার্কিন ডলারের বিপক্ষে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ট্রাম্পের। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথের পোস্টে তিনি লেখেন, রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম ও তেল কিনে চরম ভুল করছে ভারত। আরও লেখেন, ভঙ্গুর অর্থনীতি নিয়ে দুদেশ ডুবে যাবে। এছাড়া রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ভয়ঙ্কর জায়গায় হাত রেখেছেন এমন মন্তব্য করে ওয়াশিংটন ও মস্কো যুদ্ধের দিকে এগোচ্ছে বলেও সতর্ক করেন তিনি। ভারতের পরিবর্তে পাকিস্তানের একটি তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান বেছে নিতে চলেছে যুক্তরাষ্ট্র। দুদেশের মধ্যে এ সংক্রান্ত একটি বাণিজ্যিক চুক্তি সম্পন্ন হয়েছে বলেও জানান ট্রাম্প। এদিকে ভারত দ্বিপাক্ষিক আলোচনায় সমাধান চাই বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে দেশটির কংগ্রেস এমপি শশী থারুর বলেন, যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবির সামনে মাথা নত করবে না ভারত। ভারতের রপ্তানি পণ্যের বড় বাজার যুক্তরাষ্ট্র, সেখান থেকে প্রায় 90 বিলিয়ন আয় হয়। বাজার হারালে আমাদের জিডিপি অর্ধেকে নেমে আসবে। উভয় পক্ষের স্বার্থ নিয়েই আলোচনা চলছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করে যুক্তরাষ্ট্র লাভবান হবে কিনা তা
নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যুক্তরাষ্ট্রের বাজার হারানোর আশঙ্কায় এর মধ্যেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে ভারতের ব্যবসায়ীদের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবের পর এবার হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। সশস্ত্র সংগঠনটি অস্ত্র ত্যাগ না করলে দক্ষিণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করে নিতে ইসরায়েলকে চাপ দেবে না বলে জানায় যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে বৃহস্পতিবার এ সুযোগ কাজে লাগানোর কথা জানান প্রেসিডেন্ট, যা প্রত্যাখ্যান করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। নীরব দাসের রিপোর্ট। ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত লেবানন। দেশটির দক্ষিণাঞ্চলের সীমান্তে ঘাঁটি বেঁধে এখনো চোখ রাঙাচ্ছে দখলদার সেনারা। এমন পরিস্থিতিতে সীমান্ত থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিয়ে আলোচনার আগে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে অস্ত্র সমর্পণের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গোষ্ঠীটির নিরস্ত্রীকরণ নিশ্চিত করতে লেবাননের আইন প্রণেতাদেরকেও তাগিদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। একই সুরে হিজবুল্লাহকে সামরিক বাহিনীর কাছে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, হিজবুল্লাহ ও ইসরায়েলের সামরিক সংঘাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে লেবানন। ঘুরে দাঁড়াতে আন্তর্জাতিক সহায়তা ও সময় প্রয়োজন। সশস্ত্র গোষ্ঠীগুলো সেনাদের কাছে অস্ত্র সমর্পণ করলে আমরা দেশ পুনর্গঠনের সুযোগ পাব। ইসরায়েল আন্তর্জাতিক নিয়মে দক্ষিণাঞ্চল থেকে সেনাদের প্রত্যাহার করে নেবে। পাশাপাশি 10 বছরের চুক্তি অনুযায়ী আমরা প্রতিরক্ষা খাতের জন্য প্রতি বছর $1 বিলিয়ন পাব। যুক্তরাষ্ট্র ও লেবাননের প্রেসিডেন্ট অস্ত্র সমর্পণের কথা জানালেও তা প্রত্যাখ্যান করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। বলেন, অস্ত্র সমর্পণ করা ইসরায়েলের কাছে মাথা নত করার শামিল। যুক্তরাষ্ট্র লেবাননকে কবজা করে মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহারের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ তার। বুধবার সমর্থকদের উদ্দেশ্যে দেয়া টেলিভিশন ভাষণে এই নেতা আরো বলেন, ইসরায়েল কখনোই হিজবুল্লাহকে পরাস্ত করতে পারবে না। যারা অস্ত্র ত্যাগ করতে বলে তারা ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দিতে চাইছে। যুক্তরাষ্ট্র আমাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন, ভারী সামরিক সরঞ্জাম সরিয়ে ফেলতে বলছে, কারণ ইসরায়েল এসব ভয় পাচ্ছে। মার্কিন দূত থমাস বারাক লেবাননের পরিবর্তে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে চান। এছাড়া ইসরায়েল সেনাদের প্রত্যাহার না করা পর্যন্ত হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগে কোনো চাপ দেওয়া হবে না বলেও পাল্টা মন্তব্য করেন লেবাননের স্পিকার নবিহ বেরি। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর। এশিয়া কাপের আগে ভারত সিরিজ স্থগিত হওয়ায় অন্য দলের সঙ্গে সিরিজ আয়োজন করতে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অবশেষে বিসিবির আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড। 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে বাংলাদেশে আসতে যাচ্ছে নেদারল্যান্ডস। সব ঠিকঠাক থাকলে 14 আগস্ট ঢাকায় পা রাখবে ডাচরা। বিস্তারিত জানাচ্ছেন তাসবি শরণ। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ছুটি কাটাচ্ছেন টাইগাররা। আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের, কিন্তু পিছিয়ে গেছে সেই সিরিজ। ফলে আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে আর কোনো সিরিজ নেই বাংলাদেশের। ফলে এশিয়া কাপের আগে প্রস্তুতি সারতে বিসিবির কাছে সিরিজ খেলার দাবি জানিয়েছিলেন অধিনায়ক লিটন দাস। বিসিবিও চেষ্টা করছিল একটি দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের। বড় দলগুলোর পূর্ব নির্ধারিত সূচি থাকায় ছোট দুটি দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল বোর্ডের পক্ষ থেকে। সেটারও ফলাফল এসে গেছে। আগস্টে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নেদারল্যান্ডস। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একটি সূত্র জানিয়েছে, সিরিজ নিয়ে প্রস্তুতির কাজ প্রায় শেষ। ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে 19 থেকে 25 আগস্টের মধ্যে। বর্তমানে সিরিজ সংক্রান্ত আনুষ্ঠানিক কাগজপত্রের কাজ চলছে। শিগগিরই চূড়ান্ত ঘোষণা দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজটি নিশ্চিত হলে এটি হবে বাংলাদেশের মাটিতে নেদারল্যান্ডসের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। এর আগে কখনোই দুই দল দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি বাংলাদেশে। দুই দলের সবশেষ দেখা হয়েছিল 2024 টি20 বিশ্বকাপে, যেখানে 25 রানে জয় পেয়েছিল নাজমুল হোসেন শান্তর দল। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।